রিলিজকে কেন্দ্র করে ভরতপুর ২ সালার ব্লকের গেটের সামনে তৃণমূলের বিধায়ক অনুগামী বনাম ব্লক সভাপতি অনুগামীদের তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এদিন বিধায়ক একটি ফেরিঘাটের ডাক নিয়ে ভরতপুর ২ বিডিও অনির্বাণ সেনগুপ্তের সঙ্গে দেখা করতে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় টেয়া পঞ্চায়েতের বাবলা নদীর ফেরিঘাটের নিলামের ডিসিআর কাটা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। এদিন সেই ঘটনা সহ অন্যান্য বিষয় নিয়ে বিধায়ক বিডিওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই মতো এদিন ৩টে নাগাদ বিধায়কের অনুগামীরা সালার শিরিষতলা এলাকা থেকে একটি মিছিল করে বিডিও অফিসের সামনে গিয়ে অবস্থান শুরু করেন। ব্লকের গেটের সামনে তৃণমূলের বিধায়কের অনুগামী বনাম ব্লক সভাপতি অনুগামীদের তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ বিধায়ককে নিরাপদে বিডিও অফিস থেকে বের করে আনেন। ঘটনায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মহাশয় ও ভরতপুর ২ নম্বর ব্লকের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন মহাশয় কি জানাচ্ছেন শুনুন। এমএলএ বিডিওর কাছে আসবে, এ নিয়ে তো কোনো বাইট দেওয়ারও ব্যাপার না বা কাউকে সংবাদ মাধ্যমকে জানানোরও কোনো বিষয় না। এই বিডিও প্রায় ১ বছর হলো মালদার লোক এ বিডিও হিসাবে এসছে। এখানে পরিষ্কার আপনারা সবাই জানেন যে এখানে দলের মধ্যে বিভাজন আছে। এমএলএ তার যোগ্য সম্মান এখানে পাওয়া যায় না। এটা একাধিকবার রাজ্য শিরোনামেও এসছে। গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের টাইমে যারা এখানে নেতৃত্ব দিয়েছে বা ব্লক সভাপতির দায়িত্ব নিয়ে যারা পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছিল সবাই জানে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মাননীয় আইনমন্ত্রী শ্রমমন্ত্রী মলয় ঘটককে পাঠিয়েছিলেন বহরমপুরে। সেখানে ৫ ঘন্টা তৎকালীন জেলার সভাপতি সাউনি সিংহ রায়, তৎকালীন জেলার চেয়ারম্যান অ্যাডহক চেয়ারম্যান অপূর্ব সরকার, মলয় ঘটক, হুমায়ুন কবির আর এইখানকার ব্লক সভাপতি আর ভরতপুর 1-এর ব্লক সভাপতিদের নিয়ে বসা হয়েছিল সর্বোচ্চ নেতৃত্বকে বলে। তারপরেও জয় তাদের হয়েছে। এমএলএর কোনো কথা খাটেনি। যে কোনো কারণে হোক তারা একতরফাভাবে তাদের নির্বাচিত করে নিয়ে তারা পঞ্চায়েত সমিতি চালায়। আমার বক্তব্য হচ্ছে বিডিও সকলের বিডিও। বিডিওর অপর নাম সমষ্টি উন্নয়ন আধিকারিক। তাহলে সে 7টা অঞ্চলের প্রধান, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সবের ডেভেলপমেন্ট করবে, সবার কথা শুনবে। এখানে 21টা পঞ্চায়েত সমিতির মেম্বারের মধ্যে 8 জন 9 জনের কোনো কথাই গুরুত্ব দেওয়া হয় না। একটা তারপলিন চেয়েও তারা পায় না। এখানে পঞ্চায়েত সমিতির মহিলা চেয়ারম্যান তিনি আসেন না, বিডিও আর তিনার হাজব্যান্ড, ওই মালিহাটি অঞ্চলের প্রধান মহিলা তার হাজব্যান্ড, সালারের প্রধান মহিলা তার হাজব্যান্ড, তারাই এখানে বিডিওর সঙ্গে দোস্তি করে মানুষের উপরে অন্যায় অত্যাচার বলডুজার চালাচ্ছে। এমনকি আমাদের কাছে অভিযোগ আছে যে একটা ওয়ারিশ সার্টিফিকেট চাইতে গেলেও টাকা ছাড়া একটা ওয়ারিশ সার্টিফিকেট, লিগেল ওয়ারিশ সার্টিফিকেটও ইস্যু হয় না। তো সেটা নিয়ে আমি কাকে বলবো? বিডিওকে বলবো। অথচ 6টা প্রধান আর পঞ্চায়েত সমিতি এইভাবে চলছে। একটা প্রধান আছে বাইরে টিয়া, সেখানে বিজেপির প্রধান। আর আমার অনুগামী বলুন আর আমার সঙ্গে ভোটে টিকিট না দিতে পেরে কিছু লোককে নির্দলে লড়িয়েছিলাম। সেই নির্দলের জিতা একজন উপপ্রধান। ওই শালু অঞ্চলেও দেখবেন, ওই শিমুলিয়া অঞ্চলেও উপপ্রধান যে আছে সে নির্দলে জেতা। তেমনি টিয়াতেও যে উপপ্রধান আছে টুলু মোল্লা, সে নির্দলে জেতা। তাহলে তারা নর্মাল কোর্সে তাদের একটা ফেরিঘাটের ইজারা দেওয়ার বা ডাক দেওয়ার ডেট ছিল 4 এবং 5, 4/12, 5/12 বেলা 2টো পর্যন্ত সময় ছিল যে লিগেল ইজারাদার যারা অ্যাটেন্ড করতে চায় তারা সেখানে টাকা জমা দিবে, দিয়ে পরে তাদেরকে ওপেন অকশন করা হবে। সেই টাকা জমা দেওয়ার লাস্ট টাইম ছিল বেলা 2টো, 5 তারিখ। কিন্তু দেখা যাচ্ছে যে ওই মালিহাটি কাঁদরার
প্রধানের স্বামী রেজাউল, সালারের প্রধানের স্বামী, এখানে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ, তারা গিয়ে ডাইরেক্ট সেখানে ঘাটের ওই পঞ্চায়েতের স্টাফ তাদেরকে হুমকি দিচ্ছে, গাল দিচ্ছে, বলছে আমাদের টাকা জমা নিতে হবে। হ্যাঁ, তো তারা তো ঘাটের অংশগ্রহণ করার মতো তারা কোয়ালিফাই হবে না। তাদের ঘাট যারা চালায় তাদের তো মিনিমাম অভিজ্ঞতা থাকা চাই, তাদের সাজ সরঞ্জাম থাকা চাই, তাদের ট্রেনিং প্রাপ্ত মাঝি থাকা চাই, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা চাই। বরুণ খাঁ দীর্ঘদিন ধরে সিপিএমের আমলে তৃণমূলেরও প্রধান ছিল সমরেন্দু, সব সময় তারাই ঘাট করে এসছে, তারাই ঘাট করছে। সেই ঘাট তারা জমা দিতে পারলো, আর এরা বিনা কারণে যে লাস্ট মুহূর্তে গিয়ে এদের উদ্দেশ্যই ছিল গত বছর এই করে ওই হুমকি টুমকি দিয়ে টাকা নিয়ে পকেটে টাকা ভরে নিয়ে চলে এসেছিলো। এবারও তাদের উদ্দেশ্য ছিল ওখানে যাব, যে আমরা তো ঘাট ডাকতেও পারবো না, ঘাটের ডাকারও আমাদের ক্ষমতা নাই বা আমরা কোয়ালিফাই হতে পারবো না, কিন্তু আমরা সেখানে যেয়ে আমরা তম্বি হম্বি করবো, তাহলে আমাদেরকে ওই বরুণ খাঁরা টাকা দিয়ে দেবে, গত বছর যেটা দিয়েছিল। এবার কিন্তু আমার স্ট্রিক্টলি অর্ডার ছিল যে তোমরা লিগ্যালভাবে ঘাট ডাকবে, সেখানে নিয়ম মেনে, নোটিশের নিয়ম মেনে, প্রধানের নোটিশের নিয়ম মেনে তোমরা অ্যাটেন্ড করতে দেবে, এবং অকশানে যে হাইয়েস্ট হবে সে ঘাট পাবে। 9-12 পর্যন্ত টাইম আছে ঘাটের, তার আগেই অকশানটা করে দিতে হয়। তো আমরা কালকে লাস্ট ডেট ছিল, এরপরে 9 তারিখ হোক 10 তারিখ হোক, সেই যারা অ্যাটেন্ড করেছে তাদের অকশান হবে। ভিডিও অতি বেশি উৎসাহী হয়ে 6টা জায়গায় কি হচ্ছে দেখতে যান না উনি। তিরপল যে আর পঞ্চায়েতের সদস্যরা পান না তা দেখবে না, ওই বিজেপি আর নির্দল মিলে যে টিআর প্রধান সেখানে চলে গেছে অতি ইন্টারেস্ট দেখাতে, যে তুমি এদেরকে কেন টাকা জমা নিচ্ছ না। দুটোই টাইম এরা গিয়েছে 1:13-তে, আর ভিডিও আবার সেখানে চলে গেছে 2:22 আবার ওসিকে ডেকে নিয়ে গেছে। ওসিকে যখন বলছি আমি যে আপনার ওখানে পঞ্চায়েতে তারা অটোনমাস বডি, স্বশাসিত বডি, তারা কি করছে আপনি এখানে ওখানে, তা বলছে আমাকে ম্যাজিস্ট্রেট ডেকেছে, বিডিও ম্যাজিস্ট্রেট, আমাকে আসতেই হবে। বললাম ভালো। তা আমি আজকে ওকে জানতে এসেছিলাম যে তোমার কটা পঞ্চায়েতে তুমি এই 1 বছরে বিডিও আছো, ভিজিট করো। ও বলছে গ্রাম সভার মিটিং ছিল তাই গিয়েছি, কিন্তু মোটেই না, গ্রাম সভার কোনো মিটিংয়ে না, ওখানে ও ইন্টেনশনালি এদের সাপোর্ট করতে ওখানে গিয়েছে যাতে মাল করি পায়। আর আমি সরাসরি বলছি, এখানে যে সিপিসি কাউন্টারে ধান প্রকিউরমেন্ট করা হয়, ভরতপুরের ক্ষেত্রেও কে বা কাহারা 1000 টাকা করে নিচ্ছে এক একটা কার্ড হোল্ডারের কাছে, যারা কৃষি কি একটা কার্ড ইস্যু আছে কৃষকদের, তারা হ্যাঁ সেই কিষাণ ক্রেডিট কার্ড অনুযায়ী চাষিরা গিয়ে সেখানে সিপিসি কাউন্টারে ধান বিক্রি করবে। তা তাদেরকে এইসব দালালদেরকে ভরতপুরের ক্ষেত্রে 1000 টাকা আর টিয়ার ক্ষেত্রে 600 টাকা করে দিতে হচ্ছে। আমি ডিএমকেও অভিযোগ করেছি, ডিসিকেও করেছি, আবার আপনাদের মাধ্যমে বলছে এসব আমি করতে দেব না, আমি যতক্ষণ এমএলএ আছি এইসব তোলাবাজি করতে আমি দেব না। সেই তোলাবাজির বিরুদ্ধে বিডিওকে বলতে এসছি, তাদের হাতে ঘা লেগেছে, তাদের বাবার ভিডিও, তারা বলবে চলবে, এমএলএরও বলা যাবে না, অন্য কারো বলা যাবে না, এই হচ্ছে বিষয়। ভিডিও কি বললেন? ভিডিও কি বলবে, ভিডিও তো ওদের তল্পিবাহক হয়ে চলে। আমি বলেছি ব্লক ডেভেলপমেন্টের চেয়ার, সেখানে আপনাকে নিরপেক্ষতা অবলম্বন করে চলতে হবে, এটাই আমার ডিমান্ড, এটাই আমার ডিমান্ড, অন্য কিছু না। তার কাছে আমার কিছু চাওয়ার কিছু তো নেই। তাকে বলেছি আপনি সকলের ভিডিও, সমষ্টি উন্নয়ন আধিকারিক, ভিডিও শর্ট আর সার্বিক, তার নাম হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক লেখা থাকে। তা সমষ্টি বলতে কি সবারই তিনি ডেভেলপমেন্ট করবেন। তো কতিপয় ব্যক্তি 21 জন মেম্বারের ভিতরে 8 জন 9 জনকে গুরুত্ব দেন না, শুধু 9টা স্থায়ী সমিতির ভিতরে রুনা লাইলা আছে যে দপ্তরে। ঘাট কেন ক্যান্সেল হবে? ওটা ঘাট ক্যান্সেল করার অথরিটি ভিডিও না, ক্যান্সেল এই উড়ো ভাষা কোনো কথার আমি জবাব দেব না। ক্যান্সেল হয়েছে, এরা রটাচ্ছে, দেখবেন একটা জমা দিতে পেরেছে।
হ্যাঁ, ওরা তো টাকা লিগ্যালভাবে জমা দিয়েছে। ওরা দুটোই টাইম, ওরা একটার সময়তেই টাকা জমা দিয়েছে। শুধু বরুণ খান না, অনেকে 4 জন জমা দিয়েছে। তাহলে 3 জন জমা দিলেই সেটা অ্যাকসেপ্টেবল। 3 জনের কম হয়ে গেলে কোনো একটা টেন্ডারে অনেক সময় প্রধান হোক আর এক্সিকিউটিভ অফিসার হোক আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক আর সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হোক, এটাতে অ্যাকসেপ্ট হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যখন 3 জনের জায়গায় 4 জন জমা করেছে, তাহলে এখানে কোনো প্রমাণই কেউ করতে পারবে না যে এদেরকে বাধা দিয়েছে। আর যারা করতে গিয়েছিল তারা তো টেন্ডারে অ্যাটেন্ড করতে যায়নি। তাদের যদি সত্যি যাওয়ার ইচ্ছা থাকতো বা অ্যাটেন্ড করার ইচ্ছা থাকতো তো 4 তারিখেও সারাদিন খোলা ছিল, 5 তারিখেও 2টো অবধি টাইম ছিল। 1টা 13তে গেল কেন? তারা তো আগে থেকে গিয়ে টেন্ডারের যাবতীয় যা নোটিশে ক্রাইটেরিয়া মেনটেন করা আছে সেই করে অ্যাটেন্ড করবে। এখন এদের বক্তব্য হচ্ছে যে অ্যাটেন্ড করতে দেয়নি। অ্যাটেন্ড করতে দিয়েছে কি দেয়নি সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। একটা পঞ্চায়েতের বডি, অটোনমাস বডি, প্রধানের আন্ডারে তার স্টাফরা, উপপ্রধান, তারা সেটা কোনটা ঠিক আর কোনটা বেঠিক বলার সেই পঞ্চায়েত। এখানে যেমন বিডিও অফিসে বিডিও বলার শেষ কথা, ওসি যেমন থানার শেষ কথা, তেমনি একটা প্রধানের জায়গায় সে শেষ কথা। প্রধান যদি বেআইনি করে তাহলে প্রধানের এগেনস্টও কোর্ট খোলা আছে। আর প্রধানকে যদি কেউ গিয়ে বিডিও হুমকি দেয় তাহলে তার জন্যও কোর্ট খোলা আছে। ডিএম যখন কোনো কাজ করে তখন তাকে নিয়ম মেনে করতে হয়। পঞ্চায়েত যখন কোনো কাজ করে, টেন্ডার ইস্যু করে, তাকে নিয়ম মেনে করতে হয়। তারা নোটিশে কি দেওয়া আছে, 5 তারিখ 2টো পর্যন্ত যারা অ্যাটেন্ড করেছে তারা এলিজেবল হলে আগামী দিনে অকশানে যে হায়েস্ট হবে সেটা সে পাবে। আর কেউ যদি মনে করে এখানে খবরদারি করব, সে এসডিও হোক, ডিএম হোক আর বিডিও হোক, তার জন্য গোটু ওই বরুণ খানের জন্য হাইকোর্ট খোলা আছে, হাইকোর্ট চলে যাবে। আমাদের 69 নম্বর ভরতপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির মহাশয়, তিনি আজকে ব্লকে এসেছিলেন হঠাৎ করে ডেপুটেশন দিতে। আমাদের 21টার মধ্যে 19খানা মেম্বার, তৃণমূলের মেম্বার, তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সমিতি, তিনি বিডিওর কাছে এসেছিলেন ডেপুটেশন দিতে। বিষয়টা কিছুই না, গতকাল টিয়া বদ্যিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টিয়া 1 নম্বর ফেরিঘাটের ডাকের ডিসিআর কাটা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং আজকে সেই ঘাট ডাক ছিল। সেই ঘাট ডাক কোনো একটা কারণে আমাদের মহকুমা শাসকের তরফ থেকে সেই ঘাটটার একটা স্থগিতাদেশ দেওয়া হয় এবং সেটাই তার স্বার্থে ঘা লেগেছে। কারণ তিনি সেই টিয়াবদ্দিপুর অঞ্চলের একমাত্র আমাদের 7টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে টিয়াবদ্দিপুর গ্রাম পঞ্চায়েতই আমাদের এই বিধায়ক সাহেবের আনুকূল্যেই বিজেপির প্রধান হয়েছে। কারণ সেই পঞ্চায়েতের সময় তিনি 122খানা নির্দলের প্রার্থী দিয়েছিলেন। হয়তো টিয়া গ্রাম পঞ্চায়েতে 2-3টে নির্দল পাশ করেছিল এবং বিজেপি কয়েকটা পাশ করেছিল। আমার বিধায়ক সাহেবের নির্দলীয় প্রার্থী এবং বিজেপির কিছু যেটা প্রার্থী মিলে বিজেপির পঞ্চায়েত গঠন করেছিলেন এবং তিনি প্রকাশ্যে সেই বিজেপির প্রধানকে সমর্থন জুগিয়ে কালকে ঘাট ডাককে স্বেচ্ছাচারিতা করছিল। সেখানে গ্রামের সাধারণ মানুষরা সেই ঘাট ডাকের বিরোধিতা করেছে। গ্রামের সাধারণ মানুষরা সেখানে ডিসিআর কাটতে গেলে বিধায়ক সাহেবের অনুগামী কিছু দুষ্কৃতী প্রকৃতির মানুষ তারা সেই ডিসিআর কাটাতে বাধা দেয় এবং এই ব্যাপারটা যখনই প্রশাসনিক মহল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে খবর যায়, তারা শান্তি শৃঙ্খলার কারণেই সেই ঘাট ডাক স্থগিত করেছেন। তো আজকে 4 জনেই তিনি ব্লকে এসেছিলেন ডেপুটেশন দিতে এবং তার স্বার্থে ঘা হয়েছে আমাদের দল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আমাদের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। টাকার বিনিময়ে কোনো কিছু করাকে আমাদের দল কোনোভাবেই রিয়াত করে না। তাই তিনি টাকার বিনিময়ে কাউকে ঘাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি হয়তো দিয়েছিলেন, যে কোনো কারণেই ঘাটের স্থগিতাদেশ হওয়ার পরে তেনার মতিভ্রম হয়েছে। তাই তিনি আজ অতর্কিতভাবে ব্লকে অনেক লোক লস্কর নিয়ে আজকে এই কাজ তিনি করতে এসেছিলেন। তাই এই জিনিসটা
আমরা আমাদের দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব সকলকে আমরা জানিয়েছি। এটা আমাদের কাছে খুবই গর্হিত কাজ যে আমাদের দলের জোড়াফুলের সিম্বলের বিধায়ক তিনি প্রকাশ্যে বিজেপির প্রধানকে সমর্থন জুগিয়ে তিনি ওই খাড্ডা করার জন্য তিনি আজ এত ভীতিগ্রস্ত হয়ে উঠেছেন। আর তিনি মিডিয়ার সামনে প্রকাশ্যে যে বলছে আমাদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, মোটেই না, গোষ্ঠীদ্বন্দ্ব কিছুই নাই। এই দলের কাছে আমাদের ভরতপুর বিধানসভায় তিনি মানুষের কাছে প্রাপ্ত হয়ে গিয়েছেন, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়ে গিয়েছে। আজকে ভরতপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে যে 12টা অঞ্চল আছে, কোনো অঞ্চলই ওনার পক্ষে নাই। 2টো পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত সমিতি কোনোটাই ওনার পক্ষে নাই। অতএব গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নাই, তিনার অনুকূলে কিছু নাই, তার জন্যই তিনি এই ধরনের কার্যকলাপ করে বেড়াচ্ছেন। এটা আমরা অবশ্যই দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, আশা করছি তারা যথাবিহিত ব্যবস্থা তারা নেবেন।